তো যেটা বলছিলাম, তো তার জন্যই ভিডিওটা অন করলাম, শুধুমাত্র সেই মানুষটাকে থ্যাংক ইউ বলবো বলে। বাট আমি সেই মানুষটাকে চিনিও না, সে ছেলে না সে মেয়ে, সে কোথায় থাকে, সে কেরম দেখতে, বা সে আমাকে কি করে আমাকে চিনেছে ডেফিনেটলি ভিডিও থেকে, আমার নাম্বার কি করে জানলো, আমার অ্যাড্রেস কি করে জানলো, সবটা আমার একটা ভেতরে কিউরিসিটি কাজ করছে। তো যাই হোক, একটা পার্সেল আমার চিন্তা ভাবনাটাকে একদম চেঞ্জ করে দিল। তো আমার মাঝে মধ্যে এখন এমন একটা ফিলিং হয় যে আমি না সব কিছু থেকে ছুটি নিয়ে নিই, আমি না একটা কোনো জব করি, আমি বরং একটা কাজ করি, আমি বরং পড়াশোনাতে আরও ভালো করে মন দিই। আমার একটা কাজ করা উচিত যে আমি ইন্টারভিউ দিই, আমি না জব করি। তারপর মাঝে মধ্যে ভাবি যে এই কর্পোরেট এই জব এগুলো আমার জন্য নয়, কারণ কারোর অধীনে কাজ করতে রোরি কখনো পারবে না, মানে আমি কখনো পারবো না হয়তো। তো আমি মাঝে মধ্যে খুব ওভার থিঙ্ক করছি, খুব 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 মানে এরকম ফেস হয়তো আমার আসেনি, হয়তো এটা এজের জন্য হতে পারে, হয়তো আমার এজটাই এরকম, 24-এ পড়বো, আমার এজটাই এরকম যার জন্য আমি হয়তো এরকম করছি। কিন্তু তারপরও একটা পার্সেল এসে আজকে আমার মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। বাট সেই মানুষটাকে আমি থ্যাংক ইউ জানাবো, কারণ সেই মানুষটা আমাকে আবারও আজকে মনে করিয়ে দিল যে ডোরি, তোমার দিকে অনেক মানুষ চেয়ে ওয়েট করছে রোজ। তো সবার প্রথমে আমার কাছে এসছেই চিঠি। চিঠিটা আমি পরে পড়ছি, চিঠিটাতে কোনো নাম লেখা নেই, শুধু লেখা আছে আননন ফ্রেন্ড, বাট আমি জানি না, র্যাপিডো করে এসছে, এমনও না যে কুরিয়ার হয়ে এসছে, র্যাপিডো করে পার্সেলটা এসেছে। ওকে, তার আগে দেখাই, একটা কিউট রেডিও পাঠিয়েছে, এই গিফটটা ছিল একটা চাবির রিং, একটা কিউট রেডিও পাঠিয়েছে, এটাতে চলে ধীরে লিয়া, গান চেঞ্জ হয়। খুব কিউট, খুব 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 কিউট, আমার খুব পছন্দ হয়েছে। আর আগেকারের মতন ওল্ড ছোট্ট একটা ক্যাসেট রয়েছে, এরকম ঢুকিয়ে খুব সুন্দর, খুব কিউট একটা জিনিস, যে মানে আমি জানি তুমি আমার হয়তো ভিডিওটা দেখছো, ভীষণ পছন্দ হয়েছে আমার, খুব 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 থ্যাংক ইউ। এটা আমি সবসময় আমার কাছে রেখে দেবো, কারণ এই সমস্ত ওল্ড স্কুল আমার খুব পছন্দ। সেটা তোমরা আমাকে যারা ডে ওয়ান থেকে দেখো তারা জানো যে ডোরি ভীষণ 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 ওল্ড স্কুল। ডোরির এখন অনেক শব্দের সঙ্গে ডোরি পরিচয় নয়, যে মানে আমি হতে পারি জেনজি, আমি 2002, বাট হতে পারি জেনজি, কিন্তু আমি একদমই ওই মেন্টালিটির একদমই নয়, মানে ওরকম টাইপ অফ নই। মানে আমার অনেক ল্যাঙ্গুয়েজের সাথে আমি অভ্যস্ত নয়, অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে আমি অভ্যস্ত নই, আমি অনেক ইংলিশ শব্দই জানি না যেগুলো জেনজিরা ইউজ করে। হতে পারে এটা আমার হয়তো মানে আমি জানতে চাইনি বলেই হয়তো জানি না, এটাও একটা হতে পারে। যাই হোক, একটা চকলেট, যেটা যেটা ভাই ম্যান্ডেটারি, সবাই আমাকে দেয়। ওকে, তারপরে হচ্ছে এই লেটারটা আমি তোমাদেরকে পড়ে শোনাতে চাই, কারণ এই লেটারটা পড়ে আমার আবারও মনে হয়েছে যে ভাই ডোরি তুই কাম ব্যাক কর, ডোরি তুই ডোরি তুই শুয়ে শুয়ে কান্না করার জন্য জন্মাসনি, ডোরি তুই এক কোনায় পড়ে থাকার জন্য জন্মাসনি, ডোরি তুই অনেক মেয়ের ইন্সপিরেশন, অনেক 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 মানুষের ইন্সপিরেশন, তোকে দেখে অনেকে রোজ রোজ বাঁচে। এটা তোর কথা না, এটা তোর ডি স্কোয়াডদের কথা। যাই হোক, তার আগে বলে রাখি, তোমরা ওই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে ভীষণ কমেন্ট করেছো যে বাংলাদেশ থেকে আমার পার্সেল মানে নিতে এসছে। হ্যাঁ, একটা ডি স্কোয়াড এসেছে কলকাতায়, তার হয়তো কোনো আত্মীয়র বাড়ি, তো সে এসে আমার ক্রাফট ফিট ডোরিতে অর্ডার করেছে, আমি তাকে একটা রাখি স্পেশাল বক্স বানিয়ে দিই, বাট আমি তার সঙ্গে দেখা করতে পারিনি কারণ আমি কাজে ছিলাম। তো সে এসে খুব কান্নাকাটি করছিল, আমার মা পার্সেলটা দিতে গেছিলো, ভীষণ 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 কান্নাকাটি করছিল। তো সে নিজের হাতের ঘড়িটা আমার মাকে দিয়ে গেছিলো, মানে দিতে চাইছিল, আমার সাথে ফোনেও কথা বলেছে, মা ধরিয়ে দিয়েছে, আমি কাজে ছিলাম তখন। আমাকে বললো যে ডোরিদি তুমি প্লিজ হাতের ঘড়ি নিজের কাছে রেখে দাও। আমি বললাম যে দেখো আমি এরকম করে কারোর জিনিস নিই না, আমি ওইভাবে রাখতে পারি না, আমার একটু প্রবলেম আছে, আমাকে এইসব হ্যান ত্যান আমি এরকম রাখতে পারবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি একদমই কারোর জিনিস নিতে চাই না। তো আমি তাকে বোঝালাম, সে ব্যাপারটা বুঝলো। তো সে এসেছে, সে আমাকে বিশ্বাস করে একটা ক্রাফটের থেকে জিনিস অর্ডার করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, আর ব্যাপারটা হচ্ছে যে সত্যি যদি বাংলাদেশে অর্ডার করার স্কোপ থাকতো তাহলে ডেফিনেটলি তোমরা আমার প্রোডাক্ট পারচেস করতে। কিন্তু হ্যাঁ, আমার যেই বইটা বেরোচ্ছে ওটা জাস্ট তোমাদের প্রত্যেকের কথা ভেবে কিন্তু আমি বাংলাদেশে আমার বইটা যাবে, এটা
মানে এটা আমি চেয়েছিলাম যে না, আমার বই বাংলাদেশের মানুষরাও পড়ুক, পিডিএফে নয়, টেলিগ্রামে নয়, হাতে বই ধরে যেন পড়ুক, যেরকম আমি ওখানকার লেখক লেখিকাদের বই হাতে ধরে পড়ি, ব্যাস। তো যাই হোক, আমি চিঠিটা পড়ে শোনাই, যেই চিঠিটা আমার মাইন্ডটাকে আবার চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, লিখেছে, হাই ডোরি, কেমন আছেন? আমি আপনার ডিডি স্কোয়াড কি বলতে হয়তো পারবো না, কারণ আমি নিয়ম করে টাইমে টাইমে ভিডিও দেখতে পারি না, কিন্তু আপনার সব ভিডিও মোটামুটি দেখা। আর আর তাই আপনার একটা ভিডিওতে বলেছিলেন আপনার বাইরে বেরোতে ভয় লাগছে, সেটা শুনে আমার মনে হয়েছে আপনার মতো এত সাহসী একজন মানুষ যদি এতটা ভয় পায়, তাহলে সাধারণ মেয়েরা তো ভয় পাবেই। আসলেই তাই, এত রেপ হচ্ছে, এত মলেস্টেশন হচ্ছে, রোজ 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 এত মলেস্টেশনের চার্জ আসছে, এত মলেস্ট হচ্ছে মানুষ। তো আমি কোথাও গিয়ে আমার ভয় লাগে, কান্না লাগে যে আমি না সেই মেয়েদের মধ্যে পড়তেই পারি, কিন্তু প্রমিস, আমি যদি সেই মেয়েদের মধ্যে পড়ি, আমি মেরে মরবো ভাই, আমি এমনি এমনি মরবো না, আমি মেরে মরবো। যাই হোক, আমি তার জন্য প্রিপেয়ার। আর এই লেটারটা যিনি আমাকে পাঠিয়েছে, তিনি আমাকে আরও প্রিপেয়ার করার জন্য এক ধাপ এগিয়ে দিয়েছে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে থ্যাংক ইউ, তুমি আমাকে আবার ফিরিয়ে আনলে। কারণ আমি সত্যি কথা বলার মতন অবস্থায় ছিলাম না, আমি প্রচণ্ড পরিমাণে ওভারথিঙ্ক করছিলাম, আমি প্রচণ্ড পরিমাণে অনেক বাজে বাজে জিনিস নিয়ে ভাবছিলাম, আমার সেই সব মেয়েদের জন্য কষ্ট হচ্ছিল যারা তাদের বাবা মাকে হারিয়েছে, যারা এই পৃথিবীতে নেই। আমি এই ফালতু জিনিসগুলো নিয়ে, যারা ফালতু জিনিস কেন বললাম, কারণ সমাজের কিছু কিছু ছেলেমেয়েরা মনে করে বা কিছু কিছু মানুষরা মনে করে এটা একটা ফালতু জিনিস, তাই ওদের কথা অনুযায়ী বললাম। এই ফালতু জিনিসগুলো নিয়ে আমি ওভারথিঙ্ক করছিলাম, আমার ভালো লাগছিল না, আমি থেকে থেকে কেঁদে ফেলছিলাম, আমি মায়ের কাছে গিয়ে কাঁদছি, আমি ফোনে কথা বলতে বলতে কাঁদছি, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে কেন এখনো দেশে এরকম ল বেরোচ্ছে না, কেন 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 রোজ রোজ এত মেয়ে রেপ হচ্ছে, কেন রোজ রোজ এত মানুষ কষ্ট পাচ্ছে, কেন ভাই, কেন আমার গালাগাল দিতে ইচ্ছে করছে। যাই হোক, আমার এটা যদি ব্লগ না হতো না, আমি সত্যি গালাগাল দিয়ে দিতাম, ট্রাস্ট মি, মানে আমি নিতেই পারছি না এগুলো। তো মৌমিতাদির ক্ষেত্রেও আমি এরকম ডিপ্রেশনে চলে গেছিলাম, এখন চলে যাচ্ছি, মানে আমি হারিয়ে ফেলছি মাঝে মধ্যে নিজেকে। তারপর তো পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে ভাই, তো প্রবলেম ছাড়া কখনোই মানুষ হয়ে ওঠা সম্ভব হয় না। এনিওয়ে, তারপরে লাইনটা পড়ি, বলছে, কারণ আপনি অনেক মেয়ের ইন্সপিরেশন। থ্যাংক ইউ। আমি চাইও আপনি সেটা বজায় রাখুন, আপনার মতো একজন মানুষই পারবে আমাদের এই অসুস্থ সোসাইটিটাকে চেঞ্জ করতে। আমি হয়তো আপনার ভয়টা পুরো কাটাতে পারবো না, কিন্তু যদি 20% আপনার ভয় কাটাতে পারি, সেটা আমার কাছে অনেক। আমি জানি না যে তুমি কে, তুমি আমার 20% ভয় নয়, তুমি আমার 100% ভয় কাটিয়ে দিয়ে তুমি আবারও আমাকে বোঝালে যে ডোরি, তুমি হেরে যাওয়ার মতন মানুষ নও। তো থ্যাংক ইউ সো মাচ। তাই আপনার জন্য ছোট্ট একটি গিফট, আপনার যে কোনো প্রবলেম বা কোনো দরকারে আপনি বলতে পারেন। ডোরি কোনোদিনই কখনো কাউকে দরকারে মনে করে না, তাই আপনাকেও আমি দরকারে কখনোই মনে করব না। যাই হোক, আপনি বলেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আপনার হেল্প করতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করব, আপনি ডিজার্ভ করেন একটা সুন্দর ট্রিটমেন্ট। থ্যাংক ইউ। আমি ডিজার্ভ করি সুন্দর ট্রিটমেন্ট, কিন্তু মানুষ আমাকে সুন্দর ট্রিটমেন্ট দেওয়ার পর ভাই খুব কথা শোনায়, তোমার জন্য আমি এটা করেছি, তোমার জন্য ওটা করেছি। বাট আমিও যদি একটু পারতাম না মানুষটাকে কথা শোনাতে, মানে মানুষ, সেই সব মানুষগুলোকে কথা শোনাতে, ভাই আমিও কম কিছু করিনি। যাই হোক, আর শুধু একটা কথাই বলবো, ভাববেন না যে আমি কোনো ফ্রড বা কোনো রিটার্নের জন্য সেটা করছি। এই অসুস্থ সো কল্ড সোসাইটিতে আপনার মতন মানুষের দরকার, আর কখনো মুড অফ রাখবেন না, সেটা আপনাকে ভালো লাগে না। আর যারা আপনাকে হ্যাপি দেখতে চায় তাদেরও সেটা ভালো লাগে না। জানি আপনি একটা ছোট্ট মানুষ, তাও বলবো অলওয়েজ হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। আপনার যে কোনো দরকারে যদি মনে হয় আমার দ্বারা আপনার কোনো হেল্প হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আননন ফ্রেন্ড। ফার্স্ট অফ অল বলি, আমি তোমাকে চিনি না, তাই আমার যদি কোনোদিন বিপদে হয়, আমি তোমাকে কিভাবে জানাবো বলো? কোনো রাস্তা নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি আপনাকে চিনতেও চাই না, কারণ মানুষকে চিনে গেলে না খুব সমস্যা হয়ে যায়। যত মানুষ অচেনা থাকবে, অজানা থাকবে, তত ভালো, তত আপনার প্রতি আমার প্রতি শ্রদ্ধাটা বজায় থাকবে। যখনই চিনে যাওয়ার একটা ব্যাপার চলে আসে না, তখনই মানুষ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটাও চলে আসে। তাই আমি এখন আর মানুষ চিনতে চাই না,
মানুষ ছাড়তেও চাই না, যারা আছে তাদেরকেই ধরে রাখতে চাই। আছে যদিও বা খুব কম মানুষ, মানে নেই বলতে পারো, ওকে। আর যেটা সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে আমি যেটা সব থেকে বেশি খুশি হই সেটা হচ্ছে বই দেখলে। ভাই আমি কিন্তু ফেক স্মাইল করছি না, আমি কিন্তু অ্যাক্টিংও করছি না। আমি জানি, আই নো যে এখন যদি কোনো বলিউড টলিউডের ভালো প্রডিউসার ডিরেক্টর দেখতে পায় ডোরিকে, আমি জানি ভাই আমি নায়িকা হতে পারবো, কিন্তু তারা জানে না যে আমি অলরেডি আমার ডিডি স্কোয়ারদের নায়িকা। এনিওয়ে, আমি তো নায়িকা হয়েই গেছি, বল আমার ডিডি স্কোয়ারদেরই আমি নায়িকা, তাই না? ওকে, আর আমাকে কেউ বই গিফট করলে আমি ভীষণ পরিমাণে ব্লাশ করি। মানে আমার ভাই বই দেওয়া মানে শুধু মানে বই হচ্ছে, বই উপহার দেওয়া হচ্ছে মানুষকে নতুন শিক্ষা উপহার দেওয়া, নতুন শব্দ উপহার দেওয়ার। যারা বই, পেন, ডায়েরি এসব গিফট করে আমার তাদের ভীষণ ভালো লাগে ভাই। আমার বই খুব পছন্দ, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। মানে আমার এই মুড অফ স্টুপিড মাইন্ডটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই মানে আমি ভাই স্টুপিড একটা, এই স্টুপিড মাইন্ডটা আজকে আবার ফ্রেশ হয়ে গেছে। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ফ্রেশ করার জন্য, কারণ আমি তো কখনো বলিনি যে আমি কোন কারণে মন খারাপ করে থাকি, আর সেটা আমি কোনোদিন বলতেও চাই না, কারণ আমার সেটা পছন্দ নয়। আর জাস্ট আমি বলি যে আমার ভালো লাগছে না। আমার ইনস্টাগ্রামে 2-4 জন আছে যারা আমাকে রেগুলার গুড মর্নিং লেখে, আমি চেষ্টা করি তাদেরকে গুড মর্নিং ব্যাক করার। তো তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিল, টোরি তোমার কী হয়েছে? আমার এই 2 দিন খুব জ্বর ছিল, কারণ ক্রাফটের প্রেশার ছিল, রাত জেগে কাজ করতে হয়েছে। তো মানে সে দিইটা আমার খোঁজ নিয়েছে। তো যাই হোক, যারা কিছু জন ভালো চায় তাদেরকে ধরো বললাম যে আমার শরীরটা ভালো নেই, সেই জন্য ভিডিও করতে পারছি না। বাট আমি স্টোরিতেও দিই না যে আমার শরীর ভালো নেই, কারণ আমি এই অজুহাতগুলো দিতে চাই না। তো যাই হোক, আমি বললাম এখন আর এই বই এইটা দেখে আমার যে আমি যে কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি লেভেলের খুশি হয়েছি, কারণ আমি ভাই বই পড়তে ভীষণ ভালোবাসি, খুব পছন্দ, বই কালেক্ট করতে পছন্দ করি। মানে থ্যাংক ইউ সো মাচ। মানে আমার না মানে ভেতর থেকে হ্যাপি আসছে। মানে আমি কি বলবো, মানে আমি অনেক দিন পর ভীষণ ভালো খুশি হয়েছি। মানে আমার ঠিক এই জায়গাটা থেকে আনন্দ উঠছে, ট্রাস্ট মি। মানে থ্যাংক ইউ সো মাচ। মানে আমি খুব খুশি হয়েছি। মানে আমাকে কেউ বই উপহার করলে ভাই আমি আমি তাকে ফুচকা খাওয়াতেও রাজি আছি, ট্রাস্ট মি। মানে আমি প্লিজ আমি খুব 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 খুশি হয়েছি। ওকে, আমি একটু এবার মনে হচ্ছে একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছি, বাট ট্রাস্ট মি আমি সত্যি ওভার অ্যাক্টিং করছি না। আর এটা আমার মন থেকে খুশি আসছে ভাই, কারণ আমি এই কয়েকটা দিন একদম খুশি ছিলাম না। আমার মাথা ব্যথা পুরো ঘেটে গেছিলো, মানে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। বাট আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি ভাই। এই একটা লেটার পড়ে তার সাথে উনি যেটা করেছেন, এই স্প্রেটা দিয়েছে, এই রেড চিলি স্প্রেটা দিয়েছে, মানে উনি যে বললেন যে আমাকে ভয় থেকে কাটাতে চাইতে, আমি আসলে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। এই রেড স্প্রেটা সমস্ত মানুষদেরকে ক্যারি করা উচিত, সমস্ত মেয়েদেরকে ক্যারি করা উচিত। এই রেড স্প্রেটা এটা জাস্ট ব্যাগের এমন একটা জায়গায় রাখবে, সিচুয়েশন আসলে, একটা ব্যাড সিচুয়েশন আসলে তুমি যেন তোমার ব্যাগ থেকে বার করে যে জানোয়ারটা তোমার মানে সামনে থাকবে তার মুখে ছিটিয়ে দিয়ে পালিয়ে আসো, প্রথমত। দ্বিতীয়ত, আমি তোমাদেরকে একটা কথা বলছি, সবসময় মেয়েরা যখন রাস্তাঘাটে হাঁটবে ব্যাগটাকে সামনে নিয়ে হাঁটবে, ওকে? ট্রেনে উঠলে সামনে নিয়ে উঠবে, চোখ কান খোলা রাখবে, ষষ্ঠ ইন্দ্রিয় খোলা রাখবে, ঠিক আছে? মানুষে বলে যে জামার জন্য রেপ হয়, এই ফালতু মানুষগুলো বলে, কিন্তু এসব কোনো কিছুর জন্য রেপ হয় না। রেপ মানুষের মেন্টালিটি থেকে হয়। কিন্তু তুমি এমন পোশাক পরে বাইরে বেরাও যাতে তুমি কমফোর্টেবল ফিল করতে পারো। তুমি যদি বিকিনিতে কমফোর্টেবল ফিল করো তাহলে তুমি বিকিনি পরেও বেরো, তুমি বিকিনি পরে বেরোবে কিন্তু তুমি এরকম করে থাকবে, এরকম করে থাকবে না ভাই, তার মানে তুমি কমফোর্টেবল হচ্ছ না। তুমি যদি কমফোর্টেবল হও তাহলে তুমি সেই কমফোর্টেবল অনুযায়ী পোশাক পরে বেরো। আমি এরকম ঢোলা ঢোলা টি শার্ট আর প্যান্টে কমফোর্টেবল, তাই আমি সবসময় এরকম, মানে আমার মনে হয় যে আমি এরকম জামা কাপড় পরে থাকলে আমি ফাইট করতে ভালো পারবো। যদি আমার সামনে কেউ আসে তো আমি ডিসুম বেশি ভালো করে করতে পারবো, তাই আমি এগুলো পরে বেরোই। বাট আমি চুড়িদারে কমফোর্টেবল নই, একদম চুড়িদারে কমফোর্টেবল নই। আমার চুড়িদার পরতে ভালো লাগে না, কিন্তু পরতে হয়, পরতে ইন ফিউচারও হবে, কারণ বড় হবো আস্তে আস্তে, ডেভেলপ হবো আরও, তখন চুড়িদারটাই বেস্ট অপশান। যাই হোক, তো ওকে, এবার বইগুলো বলছি কী কী বই এসছে। প্রথমে এসছে হচ্ছে মুন্নি আক্তার প্রিয়ার লেখা হচ্ছে যদি দাও নির্বাসন, এই একটা বই অবশ্যই বলবো।
তারপর লেখা হচ্ছে এটা মেবি থ্রিলার টাইপ অফ কিছু। জাহান্নামের কিস্সা, কৌশিক দাসের লেখা হচ্ছে জাহান্নামের কিস্সা। নেক্সট হচ্ছে সায়ন আমানের লেখা হচ্ছে কুয়াশার ফুল, কুয়াশার ফুল। দেন নেক্সট হচ্ছে রেড রোজ, যেটা অলরেডি আমার কাছে আছে, এই বইটা অলরেডি আমার কাছে আছে। যাই হোক, তাও ডাবল হয়ে গেল। যদি কোনো বাচ্চা মেয়ে বা কেউ যদি বই পড়তে ভালোবাসে তাহলে আমি তাকে একটা দিয়ে বলবো যে না তুই পড়, কিন্তু রিটার্ন করে দিস ভাই। কিন্তু আমি আমার কোনো বই দিতে পছন্দ করি না। 1 মিনিট লাইটটা জ্বালাই, কোয়ালিটি খারাপ হচ্ছে ভিডিও। ঠিক আছে না? আমি আমার কোনো বই, আমি আমার বই কাউকে দিতে, আমাকে যারা বলে ফোন করে ভাই আমাকে বই পড়তে দিবি, ভাই বই নিয়ে যা কিন্তু টাইম মতন দিয়ে যাস ভাই। তুই বই পড় আমার থেকে নি, কিন্তু প্লিজ টাইম মতন দিয়ে যাস। আমি পুরোপুরি দিতে পারবো না, কারণ আমার এগুলো এক একটা কলিজার টুকরো। মানে যদি কলিজার টুকরো করে ভাই 50 পিস হয়, তার মধ্যে মনে হয় 25 পিস আমার বইয়ের জন্য মন পড়ে থাকবে। মানে আমি শুধু ভাবি আমি মরে গেলে আমার এত বই কে পড়বে? যদি আমার ছেলেমেয়েরা বই পড়তে ভালো না বাসে, যদি আমার ছেলেমেয়েগুলো আমার বইগুলোকে অযত্ন করে, যদি আমার ছেলেমেয়েগুলো বইয়ের মধ্যে ধুলো হয়ে যায়, আমি আমি মরে গিয়ে ভয় দেখো যদি এরকম কিছু করে। যাই হোক, মানে আমি আমি লিটারালি এই এই কথাগুলো চিন্তা করি। মানে ধরো আমার ঠাম্মা সেদিন এসেছিল, দিয়ে আমাকে বলছে এসে যে বড় হচ্ছিস, 24 হলো, এবার বিয়ের কথাটা উঠুক, কথাবার্তা এগোক। আমি কি বলবো? আমি তো বলতে পারছি না যে আমি এখনো ঘুম থেকে উঠি বেলা 12টায়, আমার মুড হলে আমি রান্না করি, আমার মুড হলে আমি জামা কাপড় ধুই না। আমি এগুলো কি করে বোঝাবো যে আমি এখনো মেন্টালি দিক থেকে প্রিপেয়ারই নই? আমার যখন তখন মনে হয় মায়ের সঙ্গে ঝগড়া করি। আমি শ্বশুরবাড়িতে গেলে কি শাশুড়ির সঙ্গে যখন তখন ঝগড়া করবো? যদিও বা শাশুড়িরা বলে যে বিয়ের পর তো শাশুড়িকেও নিজের মা মনে করতে। আমি ভাই, আমি এমন একটা মানুষ যে আমি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসি। আমার ওই ঝামেলা ঝগড়া ননদ শাশুড়ি এইসব আমার ভালো লাগে না। যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসবে না তার থেকে আমি দূরে চলে যাবো, ব্যাস। তাকে আমি বুঝতেই দেবো না যে আমারও তাকে ভালো লাগছে না। ওকে, তো সবাই বলে যে শাশুড়ি মাকেও নিজের মা মনে করতে। তো আমার ঝগড়া হলে আমি আমার মাকে আমি মুখের ওপর দরজা দিয়ে দিই, ঝামেলা করি, জিনিসপত্র ছুলে ফেলে দিই। তো আমি কি শাশুড়ি মায়ের সঙ্গে সেম করব? এটা আমি আমার ঠাম্মাকে বললাম, আমার ঠাম্মা কোনো রিপ্লাই করলো না। তারপর আমার ঠাম্মা বলছে যে না আমি বেঁচে থাকতে থাকতে বিয়েটা দেখে যাই। বললাম যে বাও, কারণ আমি আমার বংশের প্রথম মেয়ে, সব থেকে বড়, তো ওরা আমার বিয়ে দেখার জন্য এক্সপেক্ট করে আছে ভাই, খুব মানে খুব স্বাভাবিক। কিন্তু আমি যে এখনো মেন্টালি দিক থেকে প্রিপেয়ার নই, সেটা কি করে ওদেরকে বোঝাই? ওকে, আর এখনো জীবনে কী বা দেখলাম 24। এবার দেখো, এখানে যদি লেখা থাকে আজকে বিয়ে হবে, তাহলে আজকে যে কোনো মুহূর্তেই বিয়ে হতে পারে। যদি এখানে লেখা থাকে যে আমার বিয়ে ভাই 10 বছর পর হবে, তাহলে 10 বছর পরই হতে পারে। সবটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। যাই হোক, তো এটাই হচ্ছে কথা। তা আমি একটু ব্লাশ করলাম বিয়ে নিয়ে, যে আচ্ছা মানে কি চাইছো তুমি? আমার বিয়ের পর সোরাইসিসটা বাড়ুক? তুমি কি চাইছো আমার বিয়ের পর যেন আমার এই উড়ো উড়ো মনটা কমে যাক? এসব আমি এরকম ঠিক এরকম করে দেখিয়ে বললাম। তারপর আর কথা এগোনি, কারণ এসব কথা বললে আমি একটু স্কিপ করে যাই। ওকে, তো এই হলো পুরো ব্যাপারটা। আমি যে কতটা খুশি সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। আমি ভেতর থেকে ব্লাশ করছি, ভেতর থেকে প্রচুর 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 খুশি। যার জন্য আমাকে এখন জল খেতে হবে, কারণ আমার জল তেষ্টা পেয়ে গেছে। আমি সেজে গুজেছিলাম, শাড়ি পরেছিলাম, আমাকে কি সুন্দর দেখতে লাগছিল। তোমায় দেখাই, দাঁড়াও, মানে তোমাদেরকে দেখাই। দেখো, শাড়ি পরেছিলাম, কারণ আমার আর্জেন্ট ছিল, যাওয়ার ছিল। নায়িকা মানুষ ভাই, যেতেই হবে। তোমরা আমাকে একটা কথা বলো তো, আমার কি ইনস্টা ফেসবুক ইউটিউব এগুলো বন্ধ করে, না তোমরা তো বলবে আমার বন্ধ করে দেওয়া উচিত নয়, তোমরা তো বলবে আমার করাই উচিত। মানে আমার এমন একটা মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে আমি যাকে জিজ্ঞাসা করবো যে আমার কি ইনস্টা ফেসবুক বন্ধ করে দেওয়া উচিত বিয়ের পর, নাকি আমার চুটিয়ে সংসার করা উচিত, নাকি দুটোই ব্যালেন্স করে চলা উচিত, আমার এক্স্যাক্টলি কি করা উচিত?
আমি ভাই প্রচন্ড পরিমাণে ওভার থিঙ্কে ভুগছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা করতে পারি না, কারণ আমি নিজেকে ওরকম আওয়ারা টাইপের মেয়ে মনে করি না, আমি ওরকম মেয়ে নই। আমি মনে করি আমার একটা প্যারেন্টিং রয়েছে, কারণ আমি যদি এরকম উচ্ছন্নপনা করি তাহলে আমার মা আমাকে নিয়ে টেনশনে ভুগবে যে আমার মেয়েটা বিগড়ে গেল, আমার মেয়েটা ভাই এই সব করে বেড়াচ্ছে, আমার মেয়েটা নষ্টের খাতায় গেছে, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না, আমার মা এগুলো ভাববে। তো ওই জন্য আমি আমার মাকে, আমার ফ্যামিলি পার্সন বলতে সেরকম কেউই নেই, মানে আমার মায়ের কথাই বলছি, আমার মাই আমার সব থেকে বেস্ট ফ্যামিলি। মানে আমি আমার মাকেই সব থেকে বেশি ফ্যামিলি মেম্বারের মধ্যে ধরি, আর আদার্স যারা আছে তাদেরকে আমি মানি না। আমি ভাই দেখ ভাই, তোরা প্লিজ এই ভিডিওটা দেখ, আমার ফ্যামিলি পার্সনরা দেখ, আমি মানি না তোদেরকে, ট্রাস্ট মি। তো তুই তো করে করছিস, আমি মানি না ভাই তোদেরকে। যাই হোক, তো আমার মা আমাকে অনেক কষ্ট করে ক্লাস 12 অবধি পড়িয়েছে, অনেক। আমি আমার মাকে দেখেছি কষ্ট করে টিউশন ফিস দিচ্ছে, কষ্ট করে আমার স্কুলের ফিস দিচ্ছে, এই আজকে এই প্রজেক্ট, কালকে এইখানে আমাকে এখান থেকে যেতে হয়েছে। কিন্তু হ্যাঁ, আমিও মানে স্কুলে পড়তে আমার সেরকম টাকা লাগেনি, কারণ আমি, মৌলি, সাবিনা, এরা তিনজন, মানে আর দুজন, মানে মোটামুটি 3-4 জনের মতন আমাদের স্কুল থেকে সবটাই ফ্রি ছিল আমাদের জন্য স্পেশালি, কারণ কোনো একটা টাইমে ভাই ভালো স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম, ভালো রেজাল্ট হতো, তো সেই জন্য আর কি আমাদের কখনোই সেরকম টাকা লাগেনি স্কুলে। যা টিচারদের টাকা লেগেছে, আর কলেজে তো পুরোটা নিজের খরচায় নিজেই পড়েছি। এবং আমার হাই স্টাডি করার মানে খুবই ইচ্ছে, হায়ার স্টাডি করার খুবই মানে মানে আমার ইচ্ছে যে আমি হায়ার স্টাডি করব, তো ইচ্ছেটা পূরণও করতে হবে। যাই হোক, আর সেটা নিজেকেই করতে হবে, যেটাই করতে হবে, কারণ মা অনেক কষ্ট করে বড় করেছে আমাকে। আমি দেখেছি মায়ের কষ্টটা দেখেছি। এরকম আমার মা একটা মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করতো আগে, তো এরকম করে মেডিসিন প্রোডাক্ট দিতে যেত, এরকম বড় বড় মানে বিভিন্ন সুন্দর সুন্দর ফ্ল্যাটে বলো, মানে এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাটে আমরা মেডিসিন দিতে যেত। মেডিসিন ডিপার্টমেন্টে যেহেতু কাজ করতো, আমার প্রচুর কাজ করেছে, আমার লোন ডিপার্টমেন্টে কাজ করেছে, আর আমার মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করেছে, মানে আমার মা বিউটিশিয়ানের কাজ করেছে। তো বিউটিশিয়ানটা করতে পারিনি খুব একটা, মানে প্র্যাকটিস করেনি। যাই হোক, গল্প করছি তোমাদের সাথে। তো আমি আমার মাকে দেখেছি ভাই এরকম 2 বস্তা মেডিসিন দিয়ে আসছে, ওখান থেকে টাকা পাচ্ছে, সেই টাকা নিয়ে আমার টিউশনের ফিস, সংসার খরচা। তখন তো আমরা এখানে থাকতাম না, আমার বাবার বাড়িতে থাকতাম, মানে বাবার বাড়িও বলা চলে না যদিও, বা দাদুর বাড়ি, মানে আমার ঠাম্মার বাড়িতে থাকতাম। তো লকডাউনের টাইমে ভাই আমার পড়াশোনা চালিয়ে গেছে। লকডাউনের টাইমে তো ভাবি আমি মারাত্মক ট্যালেন্টেড স্টুডেন্ট হয়ে গেছি, মানে আমি পড়াশোনা ছাড়া সেটা আমি কিচ্ছু বুঝি না, মানে আমার এত পড়াশোনা করতে ভালো লাগতো সেই টাইমটা। মানে আমি শুধু পড়াশোনা করতাম, শুধুমাত্র ফিলোসফি, মানে আমার এনভায়রনমেন্ট সায়েন্স ছিল, আমি শুধু ফিলোসফি করতাম, মানে আমি এইটা ওইটা পড়তাম, সেটা পড়তাম, ইংলিশ পড়তাম, মানে আমার এত ভালো লাগতো তখন পড়াশোনা করতে। যাই হোক, কারণ আমার ইচ্ছে ছিল যে আমি ইন্টেরিয়ার ডিজাইনার হব। তো যদি 12টা ভালো করে পড়ি তাহলে আমার মা হয়তো আমাকে ইন্টেরিয়ার ডিজাইনিং ইনস্টিটিউটে হয়তো ভর্তি করবে, যেটা আমি ভর্তি হয়েও ছিলাম, যেখানে আমি 3 থেকে 4 মাস মতন, 5 মাস মতন কোর্সও করেছিলাম। তারপর কোনো কারণে সেটা আমি কন্টিনিউ করতে পারিনি। সেই গল্প নয় পরে একদিন শোনাবো, কারণ তোমাদের ডরিদি অনেকটা গল্প আছে, অনেকটা স্ট্রাগল রয়েছে, সেটা সবারই থাকে, আমারও আছে। যাই হোক, সব গল্পই শোনাবো একদিন না একদিন। যাই হোক, তো আমি এরকম মাকে দেখেছি এরকম সংসার টানতে লকডাউনের টাইমে প্রত্যেককে, মানে ওই বাড়িতে আমার অনেকে থাকতো, মানে আমার ঠাম্মার বাড়িটা একটা জয়েন্ট ফ্যামিলি, মানে এই মাথা থেকে শুরু করে ওই মাথায় শেষ, এত বড় বাড়ি, বিশাল বড় বাড়ি। তো সব মানে আমাদের ফ্যামিলিতে যতজন ছিল একজনকে মা টানতো, মানে ভালো ভালো রান্না করতো, মানে আমি কখনো না মাকে ক্লান্ত হতে দেখিনি। আর আজকে আমার উচিত আমার মাকে দেখা ভাই, মানে আমার মা ভালো থাকা ডিজার্ভ করে। আমার মায়ের যেমন রিসেন্টলি বার্থডে গেল, তো আমার মা আমাকে বলে, হ্যাঁ তুই আমার ছবি স্টোরি দিয়ে হ্যাপি বার্থডে লিখিস না, মানে আমি আমার মাকে বোঝাতে পারি না যে আমার এই ফ্যামিলি মানুষজনগুলোকে নিয়ে না আদিক্ষেতা করার ব্যাপারটা পোষায় না। মানে আমি ছোট থেকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখেছি, অনেক ছোট্ট ছোট্ট জিনিস দেখেছি, যার কারণে আমার ফ্যামিলিকে নিয়ে ওই আদিক্ষেতা ব্যাপারটা আসে না। বাবা বলে জড়িয়ে ধরলাম, মা বলে জড়িয়ে ধরলাম, ঠাম্মা বলে কোলে বসে পড়লাম, জেঠু বলে কোলে উঠে গেলাম, আসে না ভাই, আমি আনতেও চাই না। তো
ওই জন্য আমি এইসব এইসব দিক থেকে না নিজেকে খুব টেনে নিয়েছি। আমার মা বলে হ্যাঁ তুই মাফিনের সঙ্গে স্টোরি দিস, তুই ভাইয়ের সঙ্গে স্টোরি দিস, তুই এত্তার সঙ্গে স্টোরি দিস। হ্যাঁ, ওরা আমার সঙ্গে দেয়, ওদের সাথে আমার কাজ পারপাসে পরিচিত, ব্যাস ওইটুকুই। ফ্যামিলি মেম্বার এখন হয়ে গেছে, ব্যাস, আদার্স কিন্তু নয়। এই যে তোমার সাথে আমি স্টোরি দেবো, এই করবো, এই ব্যাপারগুলো আমার পছন্দ নয়। যাই হোক, কোনো রিলেশনশিপ নিয়ে এই যারা খুব রিলেশনশিপগুলো নিয়ে খুব করে থাকে, আমার ভালো লাগে না এখন, একদমই ভালো লাগে না। যত বড় হচ্ছি তত মেন্টালিটি চেঞ্জ হচ্ছে আমার। যাই হোক, 25 মিনিট ওভার হয়ে গেছে, ব্লগটা বড় হয়ে যাবে, আমি এন্ড করি, কারণ তোমরা তো আবার বড় ভিডিও দেখতে অনেকে পছন্দ করো না, যারা দেখতে পছন্দ করো তাদের জন্যই। তোমার মাকে আমি কষ্ট করতে দেখেছি, তো ওই ব্যাপারটা আমার মাথার মধ্যে সবসময় থেকে গেছে যে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। ধরো আমি আজকে বিয়ে করে নিতেই পারি, আমি ধরো কালকে বিয়ে করে নিলাম, তোমরা আমাকে কথা শোনাবে যে রোরিদি তোমার তো জীবনে অনেক বড় বড় কথা ছিল, তুমি একটা ফ্ল্যাট কিনবে, তুমি এই করবে, তুমি অনেক কিছু করবে, তো কোথায় গেল? দেখো, আমার যদি কালকে বিয়ে হয়ে যায়, সেটা প্রথমত আমার বিয়েটা লেখা আছে ভাগ্যে, দ্বিতীয়ত হচ্ছে আমার মা চায় যে আমি বিয়ে করি, এবং সিচুয়েশানটা এরকম যে আমাকে করতে হবে, সেই জন্য। তো তার এই নয় যে আমি বিয়ের পর স্বাধীনতা আমার হস্তক্ষেপ হয়ে যাবে, বা বিয়ের পর আমি আমার বাড়ি বানাতে পারবো না, বা বিয়ের পর আমি আমার ফ্ল্যাট কিনতে পারবো না, বা বিয়ের পর আমি আমার মাকে দেখতে পারবো, এমনটা কিন্তু নয়। কারণ আমি এরকম কোনো ফ্যামিলি দেখে বিয়েই করব না যেখানে আমার মাকে তারা অ্যাকসেপ্ট করবে না। আমার মাকে যে অ্যাকসেপ্ট করবে, আমাদের সবটা জেনে যে অ্যাকসেপ্ট করবে, তাকে আমি বিয়ে করব, পরিষ্কার কথা। যাই হোক, সেটা পরের কথা। আমি জাস্ট বললাম যে তোমাদের তো বলতেই পারো, কারণ রিসেন্টলি আমি যখন আজ থেকে মোটামুটি কয়েক মাস আগে যখন আমি ভিডিও দিয়েছিলাম যে আমার আইবুড়ো বাদ, সেখানে প্রচুর মানুষ বড় বড় কথা বলেছিল, হ্যাঁ তোমার তো ফ্ল্যাট বানাবে, আমি তো ফ্ল্যাট বানাবে, এই করবে সেই করবে, বড় বড় কথা শেষ হয়ে গেল। আরে ভাই, আমি একটা কথাই বুঝতে পারি না, আমি যদি বিয়েও করি তাহলে কি আমি বাড়িঘর বানাবো না, নাকি আমার মাকে আমি শূন্যে ফেলে দেবো? কোনোটাই নয়। হ্যাঁ, সেটা আমি এখন করতে পারি, সেটা বিয়ের পরে করবো, আর সেটা আমি বিয়ের পর করবো না, সেটা আমি এখন করবো, সেটা আমার পার্সোনাল চয়েস, তাই না? যাই হোক, তো এইটা আমি আমার মাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে দেখেছি, আমি ওর মাকে স্ট্রাগল করতে দেখেছি, আমি আমার মাকে হার্ডওয়ার্ক করতে দেখেছি। তো সেই জন্য আমার মনের মধ্যে একটা অসীম সাহস নিয়ে আমি জন্মেছি, আমার আমার অসীম সাহস। আমার মনে হয় যে যারা মেয়েদের সাথে অন্যায় করে তাদেরকে মেরে ফাটিয়ে মুখের ওপর তুলে দাঁড়িয়ে পড়ো, এরকম একটা ব্যাপার। আর আমি অন্যায় দেখতেও পারি না, তো ওই স্প্রেটা দেওয়ার জন্য এটা না খুব থ্যাংক ইউ, কারণ এটা আমি কখনো ক্যারি করিনি। আমার কাছে সবসময় স্যানিটাইজার স্প্রে থাকতো, তো সেটা আমি ক্যারি করি, বাট এটা আমি অল টাইম আমার ব্যাগের মধ্যে ক্যারি করবো, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এটা ট্রাই করার জন্য আমি এরকম করে এখানে ছিটিয়েছিলাম, জাস্ট এটা আমি ট্রাই করবো যে অ্যাকচুয়ালি কী হয়। আমি জাস্ট শূন্যের ওপর ছিটিয়েছি, এত জোর কেশেছি, প্রায় 10 মিনিট ধরে কেশেছি, চোখটা ইচিং হয়েছে, লাল হয়ে গেছে, চোখ মুখ ধুয়ে এসে তারপর মনে হলো যে না, একটা ভালো ভিডিও শেয়ার করি আমার রিল স্কোয়ারদের সাথে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ অনেক মানুষরাই আছে যে আমার আবার অবনতি দেখতে ভালোবাসে। কিন্তু দেখো, আমি একটা কথা বলছি, তোমরা আমার অবনতি দেখতেই পারো। আমি প্রথম থেকে একটা কথা বলে এসেছি, এখনও বলি যে আমি প্রচুর ভালো পথে টাকা রোজগার করতে চাই। আমার একটা দরজা বন্ধ হয়ে গেলে আমার আরেকটা দরজা খুলতে 2 মিনিট সময় লাগবে, তাই ডোরির অবনতি না দেখে নিজের কাজের প্রতি মন দাও। হয়তো এবার এটা অনেকে কমেন্ট করতে পারে যে আমি তোমার অবনতি দেখতে চাই না। এবার আমি কীরকম প্রবাদটা দিতে পারি, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি ভাই তোকে বলে যে তুই আমার অবনতি দেখতে চাস, বলিনি তো, তাহলে তুই কেন কমেন্ট করছিস? এরকম একটা বিষয় হয়ে গেছে। আর আমি স্ক্রিপ্টেড করে ভিডিও বানাতে পারি না, আমার মনে যা আসে আমি সেটাই বলি, আমার মুখে যা আসে আমি সেটাই বলি, ব্যাস। তো এই ছিল আজকের। আমি আবার আগেন তাকে থ্যাংক ইউ জানাই যে আমার মুখে আজকের দিনে হাসি ফোটানোর জন্য, আর আজকের দিনটা ভীষণ 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 শুভ। আর থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার খুব পছন্দ হয়েছে। আর ভীষণ ভালো থেকো তুমি। আর নিজের পরিচয় দেওয়ার আমাকে দরকার নেই, কারণ ওই যে বললাম, যত মানুষের সাথে পরিচয় হবে তত বিচ্ছেদও হবে, তাই দূরে দূরে চেনা জানাটাই ভালো। তুমি আমাকে চিনছো, জানছো, আমাকে আশীর্বাদ করছো, এটাই অনেক ভালো। যাই হোক, ভীষণ ভালো থেকো। আর সবাই মাথাতে সবসময় এটা রেখো যে কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস করা মানে কিন্তু শূন্যে তলিয়ে যাওয়া নয়, স্যাক্রিফাইস কিন্তু দুদিক থেকেই থাকে। তাই স্যাক্রিফাইসের ক্ষেত্রে অল্টারনেটিভও কিছু বলে একটা থাকবে, যে আমি কথার কথা বলছি, আমি যেমন শ্যুট ছেড়ে দিতে চাই, তাও টুকটাক শ্যুট করি।
আমি শ্যুট ছেড়ে দিলাম, কিন্তু আমার তো একটা অল্টারনেটিভ ব্যবস্থাও রাখতে হবে। ও মা, এই দেখো এগুলো এসছে, একজন পাঠিয়েছে একটা লেটার। এটা এটা স্প্রে, এটা আবার যেন রুম স্প্রে করে দিও না। এটা কি স্প্রে বলো তো? এটা সবাইকে ক্যারি করা উচিত। এটা যদি এরকম করে মুখে ছিটিয়ে দিই, তাহলে ওদের চোখে মুখে মানে ধরো কেউ তোমার সঙ্গে নোংরামো করতে এলো, হ্যাঁ সেফটির জন্য এই স্প্রেটা, এই একটা চিঠি, এই 4টে বই, জানি না কে পাঠিয়েছে, শুধু এখানে লেখা আছে আননন ফ্রেন্ড। আর এই দেখে রেডিওটা পাঠিয়েছে, দেখো রেডিও। এটা গোপাল ঠাকুর শোনাতে পারবে, হিন্দি গান আছে। ঠাকুরের গান হবে না এখানে, দুটো গানই হবে। তেরে লিয়ে মন্দির যাও আরেকটা, এইটা গোপাল শুনতে চাইবে। ক্যাসেট দিয়ে? এটা ক্যাসেট। কিউট না? রেডিও বলছি কেন, টেপ রেকর্ড। হ্যাঁ টেপ রেকর্ড, ওল্ড স্কুল, রেট্রো। যাই হোক এটা, আর এই 4টে বই। রাধারানী কিনে দিবি আমাকে একটা? রাধারানী হচ্ছে গোপাল ঠাকুরের বই। ও গোপাল ঠাকুরের গার্লফ্রেন্ড, ও নিজেই ছোট, ওর নাকি আবার গার্লফ্রেন্ড আছে, মানে সিরিয়াসলি? আর দেবো, হ্যাঁ যেটা নিয়ে বলছিলাম, আমার মায়ের বার্থডে গেলে আমার মায়ের বক্তব্য হচ্ছে আমি আমার মাকে কিছু দিইনি, কিন্তু আমার মা জানে না যে আমি আমার মায়ের জন্য অন্য কিছু প্ল্যান করবো। তো যাই হোক, আমি এখানে আমার ভিডিওটা এন্ড করছি। 30 মিনিট ছাড়িয়ে গেছে, বড় ভিডিও হয়ে যাবে, এডিট করতে সমস্যা হবে। সবাই ভীষণ 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 ভালো থেকো, বাই, টাটা। ওখানে রাখবো, ওখানে একটা বুক স্টল বানিয়ে নে রাখ। বই যদি সারা ঘরেও ভরে যায় তাও আমি বই কেনা ছাড়বো না, বুঝতে পেরেছো? পড়ে যাচ্ছে তো এগুলো। পড়বে না, আরো সুন্দর করে সাজাতে হবে। একটা কাজ করবো, এরকম করে রাখ। কেরম করুন করে? এই যে এরকম করে রাখলে তাহলে আমার যখন বইগুলো দরকার পড়বে, কিছু লেখাগুলো এখানে থাকবে, তাহলে বইগুলো যখন দরকার পড়বে এরকম করে রাখ। অনেক কিছু রাখতে হবে, এরকম করে রাখছি সব পড়ে যাচ্ছে। থাক, এখন আরো বই আসবে এই কদিনের মধ্যে। ওরকম করে রাখ, আমি ভালো কথা বলছি, আমি করে দেবো ওখানে। পাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা পারবে করে দিও, ঠিক আছে? টাটা।